এত পরিমাণ যে যন্ত্রণা হয়, আমার মাথা কলসিতে করে পানি ফুটালে চূড়ান্ত লেভেলে যেভাবে টকবক করে ফোটে, আমার মাথার ভিতরে এমন করে ফোটে। তখন আমার মনে হয় আমি যদি ২০১৩ সালের ১০ই ফেব্রুয়ারিতে বেঁচে না থেকে মারা যেতাম, আমার জন্য অনেক বেশি সহজ হতো। আমি আমার স্ত্রীকে বলি, তুমি একটা হাতুড়ি দিয়ে আমার মাথাটা পিটিয়ে আমাকে শেষ করে দাও। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি এই অবস্থা যখন হয় আমি কোনো কিছু করতে পারি না। আমার প্রচন্ড পরিমাণে বমি হয়। আমার শরীরে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। আমি কোনো মতে কোনো কিছু খাবার গ্রহণও করতে পারি না। শুধুমাত্র আমি নামাজটা পড়ে ঘুম যাই। ফজরের সময় যখন উঠি তখন মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে ভালো হয় না। আমি আমার ২ পায়ের যে অবস্থা খুব ভয় হয় আমার। আমি যখন আমার অফিস শেষ করে বা বিভিন্ন কাজ শেষ করে আমার বাসাতে যাই, আমার দরজা খুলে আমার ৫ বছরের ছেলে যখন আমার কোলে উঠতে চায়, আমি তাকে কোলে নেওয়ার মতো সক্ষমতা রাখি না। আমার ছেলেকে আমি বুঝাইতে পারি না যে বাবা তোমার পা, তোমার এই অল্প পরিমাণ ওজনের যে ভার এটা নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি যখন আমার ছেলেকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে বের হই বা কোথাও ঘুরতে বের হই, অনেক বাবারা তার ছেলেদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে যখন কোলে করে আদর করে, ছোট্ট পায়ে যখন বাবুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয় তার বাবার কোলে ওঠে। আমার ছেলেও একইভাবে আমার কোলে উঠতে চায়। বাট ছাত্রলীগের নামক সন্ত্রাসীরা ২০১৩ সালে আমার সেই সন্তানের আদর পাওয়ার অধিকার, আমার স্বাভাবিক চলার অধিকারটুকু তারা নিয়ে নিয়েছে। আমি আমার সন্তানকে কোলে নিতে পারি না। ৫ কেজি সমান ওজন আমি বহন করতে পারি না। আমি দৌড়াতে পারি না, আমি খেলাধুলা করতে পারি না। আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তো আপনি ঢাকাতে ছিলেন, যখন শুনেছেন আপনার ছেলেকে ৪ তলা থেকে ফেলে দেওয়া হয়েছে তখন আপনার অবস্থা কি হয়েছিল? তখন মা আমাকে বলেছিল, বাবা আমি তখন ধরে নিয়েছিলাম তুমি মারা গিয়েছো, তুমি শহীদ হয়েছো। আমরা তোমার লাশ রিসিভ করার জন্য ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। আমার মা হয়তো, আমার বাসা খুলনাতে, ঢাকাতে ওইভাবে উনি পরিচিত নন। আমার বোন তখন সন্তান সম্ভবা ছিল, বোনকে আনতে পারেন নাই। আমার আরেক বোন খুলনা থেকে আসার পর উনি এসেছেন, ওনাকে নিয়ে গণজাগরণ মঞ্চের এই পৈশাচিকতার কারণে উনি মেডিকেলেও ভালোভাবে আসতে পারে নাই। আমার মা যখন আসলো, আমার বোন আমার চেহারা দেখে হাউমাউ করে কান্না করছে। আমার বোনকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কান্না করছো কেন? তখন ও বলছে, তুমি কি তোমার চেহারা দেখেছো? আচ্ছা না। তখন আমার বোন ছোট একটা আয়না বের করে দিল, তখন আমি দেখলাম। তখন আমি হেসে বললাম যে, বোন এটা তো কিছু না। আমি ইসলামী আন্দোলন করি। ইসলামী আন্দোলন করার কারণে হয়তো তারা আমার উপরে পৈশাচিক নির্যাতন করেছে। আমরা বিশ্বাস করি সূরা বুরুজের ভিতর আছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অর্থ হচ্ছে তাদের আর কোনো অপরাধ নয়, অপরাধ হচ্ছে একটাই, যে আল্লাহ, যে সব প্রশংসিত এবং মহিমান্বিত আল্লাহর উপর তারা ঈমান এনেছে। আমার বোনকে এই বলে আমি আশ্বস্ত করেছি। আমি ওই ঘটনার পরে মানসিকভাবে এত বেশি খারাপ অবস্থা হয়েছিল। এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে ছাত্রলীগ আমাকে আমার রুম থেকে টেনে নিয়ে ধরে এনে নির্যাতন করছে। আবার মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, মসজিদের সামনে সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে আমাকে ঘিরে ধরেছে এবং নির্যাতন করছে। এই ভয়াবহতা আমাকে এখনো তাড়িয়ে বেড়ায়, এখনো আমাকে রাত্রে নির্বিঘ্নে ঘুমাতে দেয় না। আমার পায়ের যে অবস্থা, আমার খুব ভয় হয়। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমার এই পায়ে আমি ভর করে হাঁটতে পারবো কিনা। আমাদের মতো অনেক শিক্ষার্থী এখানে নির্যাতিত হয়েছেন, ২ জন ভাই শহীদ হয়েছেন, অনেকে অনেকভাবে নির্যাতিত হয়েছেন। এই সকল ভাইদের শাহাদাত
নির্যাতনের মধ্য দিয়ে 5ই আগস্টের যে নির্যাতিতদের হাহাকার এবং অনেক ভাইদের শাহাদাত এবং বঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যে গেস্টরুম গণরুমের কালচার বন্ধ হয়েছে, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ছাত্র শিবির, ছাত্র দল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, সকল শিক্ষার্থী এবং সকল সংগঠন 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করবে। আগামী দিনে বিশ্ববিদ্যালয় নামক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা গ্রহণ করতে আসে, তারা তাদের মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে, তারা যে উদ্দেশ্যে এখানে আসছে সেই উদ্দেশ্য সাধন করতে পারবে, তাদের স্বপ্ন এবং তাদের বাবা মায়ের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে দেশ এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে এই মেধাবীরা ভূমিকা রাখবে, নির্বিঘ্নে পড়ালেখা করবে, নির্বিঘ্নে যার যে দল পছন্দ সেই দল পছন্দ অনুযায়ী রাজনীতি করবে, যার যে দল পছন্দ না, কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়া, তার মত অনুযায়ী সে চলতে পারবে। মুক্ত চিন্তার যে মুক্তভূমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই মুক্তভূমি মুক্তই থাকবে। শহীদের এই রক্তের সাথে আর কেউ যেন বেইমানি না করে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং